সাথে আমাদের আজকের বিষয় তালা খুলছে আওয়ামী লীগ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে তালা খুলছে আওয়ামী লীগ। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে তারা সেখানে স্লোগান দিচ্ছেন। আমি একটি তথ্য পরিসংখ্যান উল্লেখ করতে চাই এই বিষয়ে। প্রায় 18 মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বুধবার এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে। গত সোমবার 4 জেলা এবং গত রোববার 6 জেলায় নেতাকর্মীরা উপস্থিতি জানান দেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়। শরীফুজ্জামান শরীফ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের পরপরই হঠাৎ করে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা খোলা শুরু করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথে আলোচককে। গত কয়েকদিন ধরে এই আলোচনাগুলো হচ্ছে। এই আলোচনা কেন হচ্ছে? কারণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে, কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর অতি উৎসাহী কর্মী এই যে কাজটি করছে, আমি স্পষ্ট করে বলি এটি একটা হঠকারী সিদ্ধান্ত। প্রথমত, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে। সেই অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগে এই যে কাজগুলো, এবং যে কাজগুলো আমি জানি না, আমি এখন পর্যন্ত স্পষ্ট কোথাও দেখিনি যে আওয়ামী লীগের লিডারশিপের পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করে এই কাজটি করা হচ্ছে কিনা। যারা করছে আমার ধারণা ওরা অতি উৎসাহী। যারা এটিকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তাদের মধ্যেও এক ধরনের মজার বিষয় যে তারা প্রচার করছেন কিন্তু নিজেরা অংশগ্রহণ করছেন না। অর্থাৎ আপনার সন্তান গান শুনে, ছবি আঁকে, বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়, এটি সবই ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা, আমি ওইটাকে সাপোর্ট করি, কিন্তু আমার ছেলেটাকে এইসব কাজে দিতে চাই না, ও শুধু পড়বে সামনে রেজাল্ট। এক শ্রেণীর মানুষ আছে এই ঘটনাগুলোকে প্রমোট করে, উস্কানি দেয়। আমার কথা, পরিষ্কার কথা, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে, সেই অভিযোগগুলো নিষ্পত্তি হতে হবে। এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিয়ে আমাদের সোসাইটি বা আমাদের সরকার যে ধরনের এখানে যে অ্যাক্টিভিটিগুলো করেছে, যে ধরনের ট্রিটমেন্টটা দিয়েছে, এটাকে আমি সঠিক মনে করি না। আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের সমস্ত কর্মী হত্যাকারী, আমি এটি মনে করি না। আবার আওয়ামী লীগকে দেখা মাত্র আপনি তাকে ধরে জেলে ঢুকাবেন, এবং আমাদের আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলে গিয়েছিলেন, আগে ধরে নিয়ে আসো তারপরে মামলা করে দাও। অর্থাৎ আক্রোশের জায়গাটা, উন্মাদনার জায়গাটা কতটুকু, রাষ্ট্র কতটুকু উন্মাদ হতে পারে। আপনি একজন খুনির সঙ্গেও ন্যায় বিচার করতে হয়। একজন মানুষকে, ফাঁসির দণ্ডপ্রাপ্তকে ফাঁসি দেওয়ার আগে তার শারীরিক সুস্থতা পরীক্ষা করা হয়। অর্থাৎ আপনি একজন মানুষকে আইনি প্রক্রিয়ায় তার একটা অপরাধের বিচার করলেন, কিন্তু শেষ পর্যন্ত সে আপনার কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করে, আপনি সেটি করছেন না। এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে, এই অভিযোগগুলো আমি সব অভিযোগই মিথ্যা, আমি এটি বলছি না, কিন্তু আবার আওয়ামী লীগকে যেখানে পাবো সেখান থেকে পঙ্গু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা সন্তানের দুধ কিনতে গেছে, তাকে কুপিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে, এটাকেও কখনো সমর্থন করা যায় না। যতগুলো জায়গায় আইন বিরোধী কাজ হয়েছে, সেটি জুলাই অভ্যুত্থানের সময় হোক, সেটি জুলাইয়ের আগেও হোক, আমরা বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে মারা হয়েছে, তো বিশ্বজিৎকেও কুপিয়ে মারা হয়েছিল, কোনোটাই সমর্থন করার মতন বিষয় না। বিশ্বজিৎকে কুপিয়ে মারাটাকেও যেমনি ভাবে এটার সমালোচনা হবে, বিচার হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র, বিশ্ববিদ্যালয় কর্মচারী, সেটি নাই হোক, তিনি একজন মানুষ, তিনি তার সন্তানের জন্য দুধ কিনতে গেছেন, তাকে কুপিয়ে মেরে ফেলবেন, কোনোটাই সমর্থনযোগ্য না। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করাই যতক্ষণ পর্যন্ত আমি না ঠেকে যাই। আমি যখন ঠেকে যাই তখন আওয়ামী লীগকে আমি ব্যবহার করি ভাঙ্গা ছাতার মতো, ভাঙ্গা কুলার মতো। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, কিন্তু ভোটের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট না। আমাদের যারা এই যে নির্বাচনে বড় যে দুটো দল এবং জোট, তারা আওয়ামী লীগের যেভাবে ভোট নিয়েছে, যে এবং এই ভোটটা নেওয়াটাকে জাস্টিফাই করার জন্য যে ধরনের বক্তব্য হাজির করেছে, এটি খুবই মজার। আপনি যে আওয়ামী লীগকে গত 1.5 বছর, এটি কিন্তু দুই জোটই করেছে, আমি একজনের দোষ দিচ্ছি না, 2 জোটই করেছে। এবং আপনি মজার করে দেখেন, গত 1.5 বছর
আপনি যাকে ফ্যাসিস্ট বললেন শেখ মুজিবুর রহমান, তার বাড়ি একাধিকবার ভাঙলেন। এবং এটি আপনি যে কোনো দৃষ্টিতে দেখেন না কেন, গত তত্ত্বাবধায়ক সরকারের যতগুলো কাজ সব থেকে বেশি সমালোচিত হবে, অন্তর্বর্তী সরকারের সব থেকে বেশি সমালোচিত হবে, তার একটা হলো এই যে 32 নম্বর ধানমন্ডিকে এইভাবে ভাঙা। এটি ইতিহাস বিচার করবে তাদের, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। আমি আসছি, আপনি যে শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন বলে তার সবকিছু নিশ্চিহ্ন করে দিলেন, আপনি বরিশালে গিয়ে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু আশপাশের লোকের কারণে করতে পারেননি। 11 দলীয় জোটের জনসভায় তাদের শীর্ষ নেতা বলেছিলেন, মানে হলো নির্বাচনী জনসভা মানে হচ্ছে, আমি তো ওটাই বলছি যে আপনি এতদিন পেটালেন ফ্যাসিবাদের আইকনকে, আর ওখানে গিয়ে তিনি সাহেব হয়ে গেলেন। আমরা এই যে আজকে আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এখানে রাজনীতি করবে, এটি বাস্তবতা, এটা রিয়েলিটি, এটা আপনাকে মানতে হবে, এটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু তারা কি আমাদের সাথে ভৃত্যের মতন আচরণ করবে? তারা কি আমার সন্তানকে পাখির মতন গুলি করে হত্যা করার অধিকার দেব কি দিব না? যদি সেটি করে তার বিচার হবে কি হবে না, এটি ইম্পর্টেন্ট। আপনি চাইলেই আমাদের এইখান থেকে এই দলগুলোকে নিশ্চিহ্ন করতে পারবেন না, কিন্তু সে যদি আমার সাথে অসভ্যের মতন আচরণ করে, আমি কি সেটি মেনে নিব? নিশ্চয়ই মেনে নেব না। অবশ্যই। আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। আপনি আসলে এই বিষয়টি কি দেখছেন যে নির্বাচনের পরপরই আমরা দেখছি যে তালা খুলে কার্যক্রম শুরু করার একটি চেষ্টা তারা করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক শরীফুজ্জামান ভাই, অত্যন্ত বিজ্ঞ একজন আলোচক। এই প্রশ্ন যেটা করলেন, এতে প্রথমেই প্রশ্ন আসে প্রশাসন বর্তমানে এই মুহূর্তে, আজকে তো নতুন সরকার 2 দিন হইল, প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণে না আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? কেন বলছি কথাটা, শুনলে সবাই আসমান দিয়ে পড়বে। আওয়ামী লীগের নিয়ন্ত্রণে কেন? আপনি তো বলছেন যে এই প্রশ্নটা আপনি সেই জায়গাটাই আসছি, সেই জায়গাটাই তো আসতেছি। পুলিশ জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জানে, প্রশাসন জানে। তো আওয়ামী লীগ কিন্তু গত 17 মাস বা 18 মাস মাঠে নামেনি, মানে তাদের যেহেতু প্রচার নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেই আদেশ কিন্তু এখনো বহাল, উইথড্র হয় নাই। তাহলে সরকারের পরিবর্তন হয়ে গেল, সরকারের পরিবর্তন হয়ে গেল এবং ওত নেওয়ার আগেই তালা খোলা শুরু হলো নানান জায়গায়। কোথাও আমি গিয়ে সাথে খুলে দিলাম, কোথাও শরীফ ভাই গিয়ে সাথে খুলে দিল, আবার কোথাও নিজেরা খুলতেছে। তাহলে কি মানে, অর্থাৎ তারা নিশ্চিত হয়ে গেল যে ওই সরকার চলে যাওয়ার মানে হচ্ছেই আমরা ধরাছোঁয়ার বাইরে এখন। তাহলে আদেশ কিন্তু বহাল আছে, আপনি কাজটা করতে পারবেন না। এবং বলা হয়েছে যে আগের সরকার প্রশাসনিকভাবে মারাত্মকভাবে ব্যর্থ, তাহলে নতুন সরকার যে আসলো, সবার আগে তালাটা খোলা হইলো কেন? মানে তালা খুলতেছে, আমি কিন্তু কোনটার বিরোধী না, কিন্তু কার্যক্রম তো নিষিদ্ধই আছে এখন। আরে কার্যক্রম নিষিদ্ধ, তাহলে আপনি অফিস যখন খুলতেছেন, আপনি কার্যক্রম অফিসে বসাও কার্যক্রম, আপনি কার্যক্রম নিষিদ্ধ মানে কি? এটা অফ থাকবে। আপনি কার্যক্রম উইথড্রল তো আপনি অটোমেটিক খুলবেন, ও তাহলে খুলতে পারবেন, এরপর বৈশা চা খাইতে পারবেন, এরপরে আলাপ করতে পারবেন, তারপরে মিছিল করতে পারবেন। কথার কথা বলছি, আমি কিন্তু তাদের ওইটার বিরোধী না, আমি আমার আইনের কথা বলছি যে আমার আইনটা কোথায়। মানে নির্বাচিত সরকার আসলেই যে আইনটা কার্যকর হয়ে যাবে বা তারা বেশি, প্রশাসন বেশি ইফেক্টিভ হবে, সেটা আমি দেখতেছি না। এখন আসেন, যতক্ষণ পর্যন্ত উইথড্র না হয় আপনি অফিস খুলতে পারবেন না, কিন্তু আপনি খুলে ফেললেন কিভাবে? যে সরকার আসছে, সরকার আসার পর যদি তার এরকমভাবে সরকার আমাদের ফেভারেবল এবং প্রশাসন আমাদের কিছু বলবে না, এই দুইয়ের সমন্বয় পাইছে বলে এটা খুলতেছে, তা নাহলে খোলে কিভাবে? আপনি এটা সিম্পল বিষয়। এখন আসেন, যেমন ধরেন যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত সিদ্ধান্ত নিছে সেগুলো মানতে বাধ্য নয়, আমি সব দিকই বলতেছি যে তারা মানবে না, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দিছে সেই জন্য মানলাম না, সে ধরনের কোনো বক্তব্য, সেজন্য বক্তব্য আসেও নাই। তাহলে আমি আলটিমেটলি দেখতেছি যে আমার, মানে এটা যদি আপনি আইনি চেহারা ধরেন, আপনি প্রাথমিকভাবে আমি দেখতেছি যে প্রশাসন কাজ দেখাচ্ছে না, আপনি খুলেন কিভাবে? সো দ্যাটস সিম্পল হিসাব। আমাদের তো সাথে সাথে এখন পাইতে হবে যে এই আওয়ামী লীগের অফিসগুলো খোলা সঠিক হয় নাই এবং আইনি অ্যাকশন নেওয়া উচিত। হয়তো আওয়ামী লীগের লোক ভাবতে পারে অথবা বিএনপির লোক ভাবতে পারে কি আমি তাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে, নো, আমি বলছি ওই সরকার থাকলে আমরা বারবার বলেছি যে প্রশাসন কাজ করছে না এবং এটা সরকারের দায়।
তা সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খুলে ফেলতেছে, কোথাও কোনো প্রতিক্রিয়া নাই, এটা কিসের লক্ষণ? এটা আমার প্রশ্ন, এটা কিসের লক্ষণ? এবং আওয়ামী লীগের অফিসের তালা খুলছে, এটার মানে ইনডাইরেক্টলি আপনি ধরতে পারেন যে যেহেতু সরকার বাধা দিচ্ছে না, প্রশাসন বাধা দিচ্ছে না, তাহলে আওয়ামী লীগের তালা খোলা মানে আওয়ামী লীগের নিজের খোলা আর সরকারের খুলে দেওয়ার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সুতরাং আপনি হিসাব করতে পারেন আমরা সামনের দিক কোথায় যাব। কেননা কেউই আমরা আইন মানতেছি না, যেহেতু আইন সামনের দিকে কোথায় যাব, তাহলে আপনি বলছেন বা আপনি কি চিন্তা করছেন? এই যে শুরুই তো হইলো যে আপনার আইনের উপর নিয়ন্ত্রণ নাই, আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি এটা তো আমার আইনস্টাইন হইতে হবে না, কার্যক্রম নিষিদ্ধ আছে তো, অফিসগুলো খুলতেছে কিভাবে? তাহলে অফিসগুলো খুলতেছে কিভাবে? আওয়ামী লীগ কার্যক্রম শুরু হয়ে যাবে সেটি আপনি বলছেন? অফিস খোলা মানে কি? কার্যক্রম যদি শুনে তাহলে লক থাকলে সমস্যা কোথায়? অফিসের তালা খুললে আর বন্ধ যদি পার্থক্য না হয় তাহলে খোলার দরকার কি? আমি বুঝাইতেছি ওইটা। আমি আওয়ামী লীগের বিরোধী না, আওয়ামী লীগ মাঠে নামুক, রাজনীতি তার ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আইন প্রশাসন, যেটা আমরা 17 মাস ব্লেম দিলাম যে নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই আমরা দেখবো আইনের আলাদা চেহারা, সেটা কোথায় পাচ্ছি? বরং নির্বাচিত সরকার আসার পর তো অফিসগুলো খুলতেছে। এই বিষয়ে হয়তো সরকারের পক্ষ থেকে বক্তব্য হয়তো সরকার পরিষ্কার করবে বিষয়টি। আমি শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই, আজকে সুজনের একটি অনুষ্ঠান ছিল, সেখানে বলা হচ্ছে যে সংসদ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত, কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে। সেখানে একটি শঙ্কার কথা বলা হয়েছে যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন যেটি করা হয়েছে, শঙ্কাটা কিসের আসলে? ধন্যবাদ। তার আগে আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। রাজাক ভাই বলেছেন যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি বলি আমি বিরুদ্ধে বলি নাই তো, আমি বলছি আমার বক্তব্য দিচ্ছে আইন সংক্রান্ত, রাজনৈতিক দল কি করলো না করলো আমার বিষয় না। আমি আওয়ামী বিরোধীও না, বিরোধীও না, দানবীয় যে প্রশাসনটা যে নাই, কাজ যে করতেছে না, আমি সেটা দেখাচ্ছি। তালা খুলতেছে কিভাবে? আমি যে আওয়ামী লীগ জুলাইয়ে দানব হয়ে উঠেছিল তার বিরুদ্ধে, অফকোর্স আমি তাদের শাস্তি চাই, আমরাও চাই, এবং সেটি আইনের পদ্ধতিতে, মবের মাধ্যমে না। গত 1.5 বছর এখানে মবের মাধ্যমে বিচার করতে গিয়ে অনেক অপরাধীকে, তার অপরাধকে ছোট করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেটিকে প্রশমিত হয়েছে এবং এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছে তাদের উপরে। এটার জন্য তারা দায়ী। কারা? যারা 1.5 বছর ক্ষমতায় ছিলেন, তারা এই কাজটি করেছেন। দ্বিতীয়ত, আপনি তালা মেরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। আপনি অফিস তালা দিয়ে বিএনপিকেও নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। এটাকে আপনার মানতে হবে। কিন্তু এই বাস্তবতা মানতে গিয়ে আমি তাদের দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে সেটাকেও আমি অস্বীকার করব না, আমি তার জন্য বিচার করব, সেই বিচারের দাবিটা আমি করব। এই সময়কালে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। মবের যে শাসনটা ছিল সেখান থেকে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আওয়ামী লীগের যারা অফিস খুলছে, আমার যতটুকু ধারণা এটা দলীয় সিদ্ধান্ত না, কতগুলো অতি উৎসাহী যারা থাকে, হটকারী যারা থাকে, তারা এই কাজগুলো করছে। এবং করতে গিয়ে গতকাল না পরশুদিন নোয়াখালীতে আবার 5 জন গ্রেপ্তার। কিন্তু তারা এতদিন করেনি কেন? এতদিন করেনি, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে প্রশাসন আসলে এক ধরনের কাজ করে নেই, কিন্তু সেখানে বিকল্প যে প্রশাসন হয়েছিল, মবের যে শাসনটা ছিল, আপনি খেয়াল করে দেখবেন এই মব যারা তৈরি করত তাদের অনেককেই আমরা এখন দেখছি একটু নরম সুরে কথা বলছেন। ওই যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে যে ধরনের রিয়াকশনটা হতো, সেই রিয়াকশনটা নাই। সম্ভবত এটা একটা কারণ এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো পজিশন থেকে বলা হয়নি যে অফিস খোলো, কর্মসূচি চালু করো। অতি উৎসাহী হটকারী জায়গা থেকে সম্ভবত এটি করা হচ্ছে। তবে আমি আমার কথা শেষ করবো ওই জায়গাটায়, আপনি আওয়ামী লীগ বা বিএনপির অফিসে তালা মেরে, তাদের সমাবেশ করতে না দিয়ে, ইত্যাদি ইত্যাদি করে এদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন না। এটি বাস্তবতা, এবং সেটি আপনি আবার অ্যাটাস্টেড করেছেন, সত্যায়িত করেছেন ভোটের সময় তাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে গিয়ে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, যারা টাকা পাচারকারী, তাদেরকে কোনোভাবেই অফিস খুলুক আর জানালার ফাঁক দিয়ে প্রবেশ করুক, তাদেরকে ক্ষমা করা যাবে না। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আমরা চাই। সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে জাতির সংকটে কাজ করবে, এটি আমরা চাই। আমরা সংসদের সদস্যদের যে শপথ অনুষ্ঠান, সেখানে আমরা দেখলাম, তার আগেও দেখলাম, মজার ব্যাপার দেখেন আপনি,
রাজনীতিবিদরা আমাদেরকে কতটা হালকা মনে করে অথবা আমাদেরকে কতটা বোকা মনে করে এবং আমাদেরকে কিভাবে ধোকা দেয়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর 11 দলীয় জোটের প্রধান তারা গেলেন তারেক রহমানের সাথে, আমি দর্শকদেরকে মনে করিয়ে দিই, তারেক রহমানের সাথে গিয়ে প্রস্তাব দিলেন আমরা একটা জাতীয় সরকার করব। আবার নির্বাচনের পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো জাতীয় সরকার হলে কি করবেন, না করব না। কারণ কি, ততক্ষণে তাদের আসন তারা যেভাবে ভেবেছিলেন সেটি হয়নি, সংখ্যাগরিষ্ঠতা সেটি পায়নি। অর্থাৎ মাত্র সপ্তাহখানেকের মধ্যে আপনি আপনার রাজনৈতিক টার্গেট, রাজনৈতিক কৌশল আপনি পাল্টে ফেলছেন। সুতরাং সকালে শপথে যাওয়া, বিকালে শপথে না যাওয়া, এটি অস্বাভাবিক কিছু না, আমাদের এখানে হয়েছে। কিন্তু এখানে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে এটি শঙ্কার বিষয়, সুজনের পক্ষ থেকে বলা হচ্ছে। শঙ্কার জায়গাটা কোন জায়গায়? শঙ্কার জায়গাটা হলো যে আমরা যে ইউনিটির কথা বলেছিলাম, সেই ইউনিটি থাকবে না। এটা থাকবে না কেন? আমাদের টোটাল সবকিছুই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। আমরা এখানে যত নীতির কথা বলি, আমরা যত আদর্শের কথা বলি, পাবলিক ইন্টারেস্টের কথা বলি, পাবলিক স্বার্থের কথা বলি, এটা হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে ক্ষমতা। আপনি আজ থেকে 15 দিন আগে আমি আপনার সাথে বসে প্রস্তাব দিলাম যে আমরা একটা জাতীয় সরকার করব। যখন আমি পরাজিত হলাম, অন্য আমাকে এসে জিজ্ঞেস করছে যে যারা বিজয়ী হয়েছে তাদের সাথে কি জাতীয় সরকার করবেন? আমি বলছি না, করব না। নির্বাচনে যে আসনগুলোতে আমি বিজয়ী হচ্ছি সেই আসনগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু নির্বাচনে যে আসনে আমি বিজয়ী হচ্ছি না, আমি প্রশ্ন তুলছি সেগুলো নিয়ে। সরকার প্রধান যখন বলে যাচ্ছেন যে এই নির্বাচনে কারা কারা বিজয়ী হবে, আমি ওটা নিয়ে প্রশ্ন তুলছি না। আমি জিজ্ঞেস করছি ইলেকশন কমিশন তুমি যথাযথ দায়িত্ব পালন করো না। আমি অভিযোগ করছি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অভিযোগ বিএনপির দিকে। আরে নির্বাচন তো বিএনপি করে নাই, নির্বাচন তো সরকার করেছে, নির্বাচন তো ইলেকশন কমিশন করেছে। তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, আপনার অভিযোগ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির অভিযোগ জামাতের বিরুদ্ধে। তাহলে আপনি এটি ধরে নিচ্ছেন যে এই ইলেকশনে আসলে ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট ফাংশনাল ছিল না। তা না হলে রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীরা একজন আরেকজনকে হারিয়ে দিতে পারে নাকি? আপনি সেই কথাটা কেন বলছেন না?